হ্যালো স্টুডেন্টস, তো আজকের যেটা চ্যাপ্টার যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন। অ্যাকচুয়ালি চ্যাপ্টার নাম্বার 2 ফার্স্ট চ্যাপ্টারটা স্কিপ করে গেছি বিকজ অফ সাম রিজনস। তো ফার্স্ট যেটা হবে আজকে চ্যাপ্টার হেডিং ওয়ান ডাইমেনশনাল, ডি ফর ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল মোশন বাংলা কি? বাংলা হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতি, একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা সব আস্তে আস্তে আমরা জানব। তো আমরা কি করব, ফার্স্টে কতগুলো কনসেপ্ট যেগুলো কিনা তোমাদের থ্রু আউট ইউর কোর্স, নট থ্রু আউট ইউর কোর্স, থ্রু আউট ইউর লাইফ, যতদিন ফিজিক্স থাকবে ততদিন জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, হোয়াট এভার দ্য ফিল্ড ইট ইজ। ওকে, ফার্স্ট যেটা কনসেপ্ট নাম্বার 1, দ্য কনসেপ্ট অফ রিজিড বডি। কনসেপ্ট অফ রিজিড বডি। রিজিড বডি, রিজিড বডির বাংলা কি? রিজিড বডির বাংলা হচ্ছে দৃঢ় বস্তু। দৃঢ়, অড়, 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 হোয়াট? দৃঢ়, অড়, দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু কি? যে এমন একটা কাল্পনিক বস্তু, প্লিজ নোট ডাউন দ্য, এমন একটা কাল্পনিক বস্তু, ইমাজিনারি, এমন একটা কাল্পনিক বস্তু, অর এমন একটা, অথবা এমন একটা আদর্শ বস্তু, আইডিয়াল অবজেক্ট। বলেছে যে এমন একটা আদর্শ বস্তু যার ওপর তুমি যে পরিমাণ বল প্রয়োগ করি না কেন, যে পরিমাণ বাই মিনস যে কোনো পরিমাণে, যে কোনো পরিমাণের যে কোনো দিকে যে পরিমাণ বল, ধরো F1, F2, F3, এ মিনস ফোর্স, রাইট? তো এমন একটা বস্তু, এর উপর তুমি যা পরিমাণ বল প্রয়োগ করো না কেন, এই বস্তুটার আকার এবং আকৃতির পরিবর্তন হবে না। দ্যাট ডাজ নট চেঞ্জ, does not change its shape and size, যাকে টেকনিক্যালি বলা হয় ডাইমেনশন। ইট ডাজ নট চেঞ্জ ইটস ডাইমেনশন। কীরকম জিনিসটা আবার বলছি, বলা হয়েছে ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে ইমাজিনারি অবজেক্ট, রাইট? ইমাজিনারি অবজেক্ট, যে ধরো এই একটা অবজেক্ট আছে, দিস ইজ এ অবজেক্ট, এর উপর আমি বল প্রয়োগ করছি, দেখো একটা বল প্রয়োগ করছি, এদিকে বল প্রয়োগ করছি, লেখার সময় বল প্রয়োগ হচ্ছে, রাইট? কিন্তু বল প্রয়োগ করার ফলেও কি অবজেক্টটার আকার আকৃতির পরিবর্তন হচ্ছে? অবশ্যই হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট, যে কোনো পরিমাণ বল প্রয়োগ করলে আকার আকৃতির পরিবর্তন করা যায় না, যদি না যায় তাকে আমরা রিজিড বডি বলি। নেক্সট কোয়েশ্চেনটা আছে যে স্যার, আমাদের কমন সেন্স থেকে আমরা জানি যে এমন কোনো অবজেক্ট নেই যার উপর বল প্রয়োগ, যদি আমরা প্রচুর বল প্রয়োগ করি, একটা নির্দিষ্ট স্ট্রেংথের থেকে বেশি বল প্রয়োগ করি, সেটা ব্রেক করবে না। সিরিজ, আমরা যখন এরকম নর্মালি বল ধরে আছি, এটাকে নর্মালি বল প্রয়োগ করছি, লিখছি, তখন কিন্তু এটা ব্রেক করছে না বা এর আকার আকৃতি পরিবর্তন হচ্ছে না। কিন্তু যদি একটু বেশি পরিমাণ বল প্রয়োগ করি, দেখো আকার আকৃতির পরিবর্তন হবে। ইটস ভেরি সিম্পল, রাইট? আকার আকৃতি পরিবর্তন হতে বাধ্য। এই কনসেপ্টটাই হচ্ছে এখানে, এই জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেকটা বস্তুই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে আকার আকৃতি পরিবর্তন হয়। কিন্তু এই যে বলা আছে আদর্শ বস্তু, যদি আকার আকৃতির পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলবো রিজিড বডি। জাস্ট বেসিক কনসেপ্ট। এবার আমরা এই জিনিসটা সম্পর্কে পরপর যখন আস্তে আস্তে কোর্সটা ডেভেলপ হবে, আস্তে আস্তে জানবো, বাট অ্যাট দিস লেভেল উই নিড টু নো দ্য ইনফরমেশন অনলি। অলরাইট, নেক্সট যেটা, সেটা হচ্ছে যে রেস্ট অ্যান্ড মোশন। নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। এটা হচ্ছে, রেস্ট হচ্ছে স্থিতি, মোশন হচ্ছে গতি। তো কীরকম জিনিস, ধরো রাম
রাম মানে ওই রাম নয়, অ্যাজ ইউ থিঙ্ক দিস ইজ রাম মিনস রাম একজন বসে আছে এখানে, আর একটা ঘড়ি এখানে রাখা আছে। তো ঘড়ি চলছে, টিক 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 টিক, ঘড়ি যাচ্ছে, ঘড়ি যাচ্ছে, ঘড়ি যাচ্ছে, ঘড়ি যাচ্ছে, ঘড়ি কাঁটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দ্যাট ঘড়ি কাঁটা যাচ্ছে মানে কি, সময়টা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, সময়টা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সময়টা বাড়ছে আস্তে আস্তে। কিন্তু রাম যদি তার নিজের অবস্থান মানে রাম যে জায়গাতে আছে সেই জায়গা থেকে যদি কোনো জায়গায় সরে না যায়, আবার কি ব্যাপারটা কি, যে সময়ে যাচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু রাম তার নিজের জায়গাতেই আছে, নিজের জায়গা কিন্তু পরিবর্তন যদি না করে, তখন রামকে আমরা বলবো কি, রামকে আমরা বলবো রাম স্থির অবস্থায় আছে, রাম স্থির অবস্থায় আছে। আর রামের যে এই যে অবস্থা, এই যে বসে থাকা একটা জায়গাতে, এই যে অবস্থা, একে আমরা বলবো কি, স্থিতি। ইটস ভেরি সিম্পল, ভেরি ট্রিভিয়াল, ক্লাস 9-এ ছিল, এটা একবার রিক্যাপিচুলেশন করানো হচ্ছে। ওকে, দ্যাটস ওয়ান থিং। লেটস থিঙ্ক সেম থিং। এটা ঘড়ি কল্পনা করো, ঘড়ি কোন দিকে ঘোরে, ক্লক ওয়াইজ, যে ঘড়ি যেদিকে ঘোরে সেটাকে আমরা ক্লক ওয়াইজ ধরি, ক্লক ওয়াইজ, CW ফর ক্লক ওয়াইজ। তো ঘড়ি এদিকে যাচ্ছে, টিক 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 করে যাচ্ছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। রামও কি করছে, এই রাস্তা বরাবর হাঁটা শুরু করেছে। রাম প্রথমে এখানে যখন 1 সেকেন্ড এখানে ছিল, যখন 2 সেকেন্ড এখানে আছে, যখন 3 সেকেন্ড এখানে আছে, এভাবে রাম কী করছে, সময় যখন যে সময়ও যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাম কী করছে, তখন ধরো এই একটা পজিশান, এটা 2 নম্বর পজিশান, এটা 3 নম্বর পজিশান, এটা 4 নম্বর পজিশান। সময়ের সঙ্গে সঙ্গে রামও কী করছে, নিজের অবস্থানটা পরিবর্তন করতে করতে যাচ্ছে, একটা নির্দিষ্ট জায়গায় স্থির নেই, সময়ের সঙ্গে সঙ্গে এর অবস্থানটা পরিবর্তন হচ্ছে। অলরাইট, তাহলে তখন রামকে আমরা কি বলবো, তখন আমরা বলবো রাম হচ্ছে গতিশীল। আর রামের যে অবস্থা তাকে বলা হবে গতি বা মোশন। আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি ক্লিয়ার টু ইউ। জাস্ট ছোটোবেলাকার কনসেপ্ট, কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এরপরে যেটা টপিকের হেডিং দাও, রেস্ট অ্যান্ড মোশন, তারপর লেখা যে রেস্ট অ্যান্ড মোশন রিলেটিভ। বাংলা লেখো যে স্থিতি এবং গতি হচ্ছে আপেক্ষিক। আমরা কী করবো, দুটো এক্সাম্পলের সাহায্যে ডেমনস্ট্রেট করবো। আমাদের কোনো কিছু লেখা নেই ওখানে, এগুলো এক্সাম আসবে না, জাস্ট আমাদের বোঝার জন্য। লেট মি ড্র। ধরো এটা হচ্ছে আর্থ, আমাদের পৃথিবী, আর্থ। এখানে একটা বিরাট বড় মোবাইল টাওয়ার আছে, সি দ্য মোবাইল টাওয়ার। ধরো এটা এয়ারটেল, এটা ভোডাফোন, এটা জিও, হোয়াট এভার ইট ইজ। এখানে একটা লাইট জ্বলে এরকম মোবাইল টাওয়ার। তো ফার্স্ট কনসেপ্ট আমরা জানি যে পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে ঘুরছে, পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে ঘুরছে। ওকে, তো এইবারে জাস্ট বি প্র্যাকটিক্যাল থিঙ্কিং থেকে একটা জিনিস যেটা বোঝা যায় সেটা হচ্ছে এরকম, যে পৃথিবীতে থাকা একজন, ধরো পৃথিবীতে আমি এখানে বসে আছি, বা এখানে ধরো এখানে বসে আছে ধরো এস বলে কেউ একজন এখানে বসে আছে, আমি বসে আছি। তো পৃথিবীতে থাকা কোনো এক ব্যক্তি মোবাইল টাওয়ারটাকে কী অবস্থায় দেখবে, স্থির অবস্থায় দেখবে। আমরা প্র্যাকটিক্যালি বাইরে বেরিয়ে কোনো একটা জায়গায় মোবাইল টাওয়ার থাকে, তাকে দেখলে ক্লিয়ারলি দেখা যাবে যে এটা স্থির অবস্থায় আছে। কিন্তু যদি কোনো একজন ব্যক্তি, ধরো কল্পনা চাওলা বা সুনিতা উইলিয়ামস, যে কিনা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, দ্যাট ইজ দ্য একটা কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহে আছে, সে দেখবে কি যে মোবাইল টাওয়ারটা পৃথিবী যেরকম ঘুরছে, মোবাইল টাওয়ারটা পৃথিবীর সঙ্গে কানেক্টেড অবস্থা আছে, পৃথিবী থেকেই তো পৃথিবীতে গ্রাউন্ড করা আছে, তাহলে মোবাইল টাওয়ারটাও অবভিয়াসলি যে পৃথিবীর সঙ্গে ঘুরছে, সে দেখবে যে মোবাইল টাওয়ারটা কী করছে, পৃথিবীর সঙ্গে ঘুরছে। তাহলে এইখানে কনফ্লিক্টের সৃষ্টি হয়, যে একজন দেখছে মোবাইল টাওয়ারটা স্থির, আরেকজন দেখছে মোবাইল টাওয়ারটা গতিশীল, তাহলে অ্যাকচুয়ালি মোবাইল টাওয়ারটা স্থির না গতিশীল? এই হচ্ছে এইখান থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা শুরু হয়। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তারপর অ্যান্সার করবো শেষে। যে একটা রেলে একটা ট্রেন
এটা ট্রেন আছে, ট্রেনে এরকম ট্রেনের চাকা, যা ট্রেনের চাকা সার্কুলার চাকা, ট্রেনের চাকা এরকম, ট্রেনটা গতিশীল, এরকম গতিশীল ট্রেনটা। তো এখানে ধরো এটা একটা সিট আছে, এরকম একটা বড় সিট আছে, এখানে একজন, দুজন, তিনজন, বা লেট মি ড্র সাম হিউম্যান পিকচার্স। এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, একটা সিটে পরপর তিনজন বসে আছে। এটা আচ্ছা, এটা হচ্ছে এখানে এই রাস্তার সোজাসুজি, ট্রেনের ট্র্যাকের সোজাসুজি, যে এটা ধর ট্রেনের ট্র্যাক, ট্রেনের ট্র্যাকের সোজাসুজি একটা রাস্তা, এই রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি, বুঝেছি? তো আমি যদি এই কোনো এক ব্যক্তিকে এখান থেকে লক্ষ্য করি, ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে, ট্রেনটা যাচ্ছে এরকম, তা আমি যদি এখান থেকে ট্রেনের এক ব্যক্তিকে, কোনো একটা ব্যক্তিকে লক্ষ্য করি, আমি কি দেখব? যে ট্রেনটাও যাচ্ছে, ট্রেনের সঙ্গে লোকটাও চলে যাচ্ছে, মানে ব্যক্তিটা গতিশীল। ওকে, মানে আমি দেখছি ব্যক্তিটা গতিশীল, কিন্তু এর পাশে বসে থাকা একজন, যা কিনা দরজা জানলা সমস্ত কিছু বন্ধ আছে, যদি ট্রেনের ভাইব্রেশন না হয়, যদি না কাঁপে ট্রেন, পাশে বসে থাকা একজন একে দেখবে যে স্থির, এও নিজেও স্থির, এও স্থির মনে করবে। দিস প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ভেবে দেখবে যে যদি সিটে পাশাপাশি বসে থাকে 3-4 জন, তাহলে একে অপরকে কী অবস্থা দেখে? স্থির অবস্থায় দেখে। তাহলে এখানেও কোয়েশ্চেন, এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে একজন দেখছে গতিশীল, একজন দেখছে স্থির, তাহলে এই ব্যক্তি আসলে কি, এই ব্যক্তির অবস্থাটা আসলে কি হয়েছে? তাহলে এই যে দুটো কোয়েশ্চেন আমরা অ্যারাইজ করলাম, প্রথম ক্ষেত্রে পৃথিবীতে থাকা মোবাইল টাওয়ারটাকে একজন দেখছে স্থির, বাইরে কেউ একজন দেখছে গতিশীল। ট্রেনের মধ্যে থাকা এই স্পেসিফাইড লোকটাকে পাশের লোকটা দেখছে স্থির, এই যে দেখছে গতিশীল। তাহলে কোয়েশ্চেন, এই যে দুজন, এই যে দুটো জিনিস, এরা আসলে কি? এরা কি আসলে স্থির, না এরা আসলে গতিশীল? এইখান থেকে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ফিজিক্সের ফার্স্ট কোয়েশ্চেন। তো এর অ্যান্সারটা হচ্ছে, বস্তুর স্থিতি এবং গতি যে দেখছে তার উপর নির্ভরশীল। এটা আদেও কোনো বস্তু একেবারে স্থির বা কোনো বস্তু একেবারে গতিশীল এটা কিন্তু না। তাহলে বস্তুর স্থিতি এবং গতি কার উপর নির্ভরশীল? অবজারভারের উপর নির্ভরশীল, পর্যবেক্ষকের উপর নির্ভরশীল, অবজারভারের উপর নির্ভরশীল বা পর্যবেক্ষকের উপর নির্ভরশীল। তাহলে এটার দ্বারা বোঝা যায় যে কোনো একটা বস্তু স্থিতি একেবারে স্থির বা একেবারে গতিশীল নয়, প্রত্যেকটা বস্তুরই স্থিতি এবং গতি আপেক্ষিক। আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার। অলরাইট, স্থিতি গতি আপেক্ষিক বোঝা গেছে, কোনো প্রবলেম নেই আশা করি। থ্যাংক ইউ। নেক্সট প্রবলেম, পেজ। নেক্সট যেটা হেডিং দাও, নেক্সট হেডিং দেবে সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম বাংলা লিখে ফেলো নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র যে কোনো বস্তুর অবস্থা, দ্যাট ইজ স্থিতিগতি নির্ণয় করার সময় আমরা কি দেখলাম? কোনো বস্তুর যে স্থিতি বা গতি, কোনো বস্তুর, এই দুটো বস্তু দেখেছি, এই বস্তুটার স্থিতি বা গতি, এই বস্তু যে আদৌ স্থির না গতিশীল, এটা অ্যাকচুয়ালি কে অবজার্ভ করেছিল? দুজন অবজারভার অবজার্ভ করেছিল, একজন পৃথিবীর সারফেসে ছিল, একজন ওপরে ছিল। সিমিলারলি একজন ট্রেনের বাইরে ছিল, একজন ট্রেনের ভেতরে ছিল। তাহলে এটা দেখো, ডেফিনেশন দেখো যে কোনো বস্তুর অবস্থা অবস্থা কি? স্থিতি বা গতি। কোনো বস্তুর অবস্থা নির্ণয় করার সময় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু, পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রী বা ব্যক্তির সাপেক্ষে তা
নির্ণয় করতে হয়। কোনো বস্তুর অবস্থা দ্যাট ইজ স্থিতিগতি নির্ণয় করার সময় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে তা নির্ণয় করতে হয়। যেটা আমরা দেখলাম যে বস্তুটা স্থির না গতি সেটা দেখবে কে, কেউ কোনো একজন দেখবে, বা যেটা আমরা বুঝবো বস্তুটা স্থিতি না গতি সেটা কারো একটা সাপেক্ষে বুঝবো, রাইট? এই যার সাপেক্ষে আমরা স্থিতি বা গতি নির্ণয় করি তাকে বলা হয় নির্দেশতন্ত্র। এখানে কি, এখানে কার সাপেক্ষে? এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে এটা স্থির, তাহলে এই পৃথিবীটা হচ্ছে নির্দেশতন্ত্র হয়েছে, পৃথিবীটা হচ্ছে নির্দেশতন্ত্র। এটা একটা কৃত্রিম উপগ্রহের সাপেক্ষে এটা গতিশীল, তাহলে কৃত্রিম উপগ্রহটা নির্দেশতন্ত্র। সিমিলারলি এই লোকটা কোথায় দাঁড়িয়েছিল? এই লোকটা পৃথিবীর সারফেসে দাঁড়িয়েছিল, পৃথিবীর সারফেসের সাপেক্ষে মানে ভূপৃষ্ঠের সাপেক্ষে এই বস্তুটা গতিশীল, তাহলে ভূপৃষ্ঠটা হচ্ছে নির্দেশতন্ত্র। সিমিলারলি এই পাশে একজন বসে থাকে যে কিনা কোথায় বসে আছে? ট্রেনের মধ্যে বসে আছে, তাহলে ট্রেনটা হচ্ছে কি? ট্রেনটা হচ্ছে একটা নির্দেশতন্ত্র। বোঝা গেছে? তাহলে যার সাপেক্ষে আমরা নির্দেশ করি তাকে বলা হয় নির্দেশতন্ত্র। উদাহরণ লিখতে পারো যে মোবাইল টাওয়ারটা স্থির কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। মোবাইল টাওয়ারটা গতিশীল কার সাপেক্ষে? আর্টিফিশিয়াল স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহের সাপেক্ষে। হয়েছে? সিমিলারলি ট্রেনে বসে থাকা একজন যাত্রী, টিজে ট্রেনে বসে থাকা যাত্রী স্থির কার সাপেক্ষে? ট্রেনের সাপেক্ষে, ট্রেনের সাপেক্ষে। সিমিলারলি ট্রেনে বসে থাকা যাত্রী গতিশীল কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। হয়েছে? তাহলে এই যে জিনিসগুলো যার সাপেক্ষে আমরা স্থিতিগতি নির্ণয় করছি, দে আর কল্ড দ্য রেফারেন্স ফ্রেম অর ফ্রেম অফ রেফারেন্স ও নির্দেশতন্ত্র। হয়েছে? নেক্সট হচ্ছে যে এই রেফারেন্স ফ্রেমকে আমরা টেকনিক্যালি দুটো ভাগে ভাগ করে থাকি। রেফারেন্স ফ্রেম ফর আর এফ, রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেমকে আমরা টেকনিক্যালি দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, INERTIAL, আর এটা হচ্ছে নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল মানে কি? ইনার্শিয়াল মানে হচ্ছে জড়তীয়। নন ইনার্শিয়াল মানে কি? অজড়তীয়। এবারে কোশ্চেনটা হচ্ছে যে স্যার এই যে ভাগ করলে এটা কেন হয় না হয়? তো এইখানে একটা জিনিস বলে দিই এখানে, যে এই জিনিস সম্পর্কে তোমাদের ক্লিয়ার কাট আইডিয়া এই মুহূর্তে আসা সম্ভব না। জাস্ট যেহেতু নির্দেশতন্ত্র করলাম, জাস্ট এটুকু করে দেওয়ার দরকার, তাই করাচ্ছি তোমাদের। কিন্তু ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা ইনফরমেশান, যে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি, সেটাকে কখন আমরা ইউজ করবো সেটা এই সম্পর্কে ডিটেলস আইডিয়া তোমরা আস্তে আস্তে যখন নিউটনস ল করবে তখন পাবে। ওকে, আচ্ছা। তো ইনার্শিয়াল ফ্রেম আমরা কাকে বলি? ইনার্শিয়াল ফ্রেম বলি যদি নিউটনের সূত্রগুলি প্রযোজ্য হয়। দেখো, যে যদি নিউটনের সূত্র, নিউটনস ল, WTONS, নিউটনস ল যদি ভ্যালিড হয়, ওকে, আর যদি নিউটনস ল যদি ইনভ্যালিড হয়, নিউটনস ল যদি ইনভ্যালিড হয় তখন আমরা তাকে বলি অজড়িত নির্দেশতন্ত্র। ঠিক আছে? যে নির্দেশতন্ত্রে নিউটনস ল প্রযোজ্য হয় তাকে আমরা বলে থাকি জড়তীয় নির্দেশতন্ত্র। যে জড়তন্ত্রে নিউটনস লটা প্রযোজ্য হয় না তাকে বলে থাকি অজড়িত নির্দেশতন্ত্র। ওকে, আচ্ছা। এখানে নির্দেশতন্ত্র লেখো, এই নির্দেশতন্ত্রের সুষম বেগ থাকে, দ্যাট ইজ দ্য ইউনিফর্ম ভেলোসিটি। আর এখানে কি থাকে? অ্যাক্সেলারেশন। এতে ত্বরণ থাকে, এতে কি থাকে? সুষম বেগ থাকে। এই জিনিসগুলো পরপর ডিটেলস তোমরা আইডিয়া জানবে, জাস্ট ইনফরমেশন জানবে। আচ্ছা, এখানে যে ফোর্স থাকে সেটা হচ্ছে হয় রিয়েল ফোর্স বা বাস্তব বল, আর এটা থাকে হচ্ছে সিউডো ফোর্স, PSEUDO, সিউডো ফোর্স বা অলিক বল। নিউটন জড়তীয় নির্দেশতন্ত্রের যে বল কাজ করে তাকে আমরা বলি বাস্তব বল, আর এটা থেকে আমরা বলে থাকি অলিক বা কাল্পনিক বল, অলিক বল।
এগুলো পরে পরে বললাম যে পরে পরে ডিটেলস জিনিসগুলো তোমরা আসবে, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। নেক্সট হচ্ছে এনবি, দ্যাট ইজ দ্য নোট, বাজে নোট। এটা লিখে রাখো যে গণনার সুবিধার জন্য প্রয়োজন মতো নির্দেশতন্ত্র ধরা যায়। গণনার সুবিধার জন্য প্রয়োজন মতো নির্দেশতন্ত্র ধরা যায়। ওকে, গণনা সুবিধার জন্য প্রয়োজন মতো নির্দেশতন্ত্র ধরা যায়। দেয়ার ইজ নো প্রবলেম ফর দিস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ রিমেম্বার দিস। এরপরে যেটা আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক। ইংলিশটা লেখো, স্পেনিশ প্রবলেম, লেখো ইংলিশটা, দ্যাট ইজ দ্য কার্তেশিয়ান frame of reference. Cartesian frame of reference, that's very important. তো কার্তেশীয় স্থানাঙ্ক কি আমরা পরপর এক্সাম্পল দিলে আমরা পরপর বুঝতে পারবো। জাস্ট জানো একটা জিনিস, যে এই নামটা দেওয়া আছে রেনি ডেকার্টা বলে একজন ম্যাথামেটিশিয়ান, তার নাম অনুযায়ী। তো লেট আস বিগিন উইথ দিস স্টেপ বাই স্টেপ, তারপর আমরা জিনিসটা বুঝবো। ফার্স্ট লেখো হেডিং দাও, ফার্স্ট পয়েন্ট, দিস ইজ দ্য একমাত্রিক। লেখো 1D, ইট ইজ দ্য ওয়ান ডাইমেনশন। আচ্ছা স্যার, এবারে কোয়েশ্চেন যে স্যার মাত্রা মানে কি বোঝায় বেসিক্যালি। তো মাত্রা জিনিসটা বোঝানোর জন্য যেটা আমি জাস্ট একদম ফেয়ার এক্সাম্পল দিয়ে স্টার্ট করবো, সেটা হচ্ছে এরকম যে তোমাকে আমি একটা লাইন দিলাম, let it, this is the straight line দিলাম, স্ট্রেট লাইন, একটা সরল রেখা তোমাকে দেওয়া আছে, এবং তোমাকে কোয়েশ্চেন করা হলো এরকম যে এই সরল রেখার তুমি কি মাপতে পারবে। 98% অ্যান্সার দেবে স্যার এর কেবলমাত্র আমরা লেন্থটা মাপতে পারি। এর কেবলমাত্র আমরা কিটা মাপতে পারি, দৈর্ঘ্যটা মাপতে পারি, আর এর কিন্তু প্রস্থ, উচ্চতা বা আদার কোনো ডাইমেনশন কিন্তু নেই। তাহলে এই জিনিসটা একটা স্ট্রেট লাইনের আমরা কি মাপতে পারি, কেবলমাত্র দৈর্ঘ্য মাপতে পারি। এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে মাত্রা, এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে একটা মাত্রা। সিমিলারলি প্রস্থ আরেকটা মাত্রা, উচ্চতা হচ্ছে আরেকটা মাত্রা, হয়েছে। তাহলে যটা তুমি মাপতে পারবে, যটা প্যারামিটার, প্লিজ রিমেম্বার প্যারামিটার, PRAMETR, যটা প্যারামিটার মাপতে পারবে, হয়েছে, যটা প্যারামিটার তুমি মাপতে পারবে সেটা হচ্ছে তার তত মাত্রা। তাহলে এখানে কটা মাপতে পারো, এখানে একটাই মাপতে পারো, দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে 1D। আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হলো যে 1D বলতে কী বোঝায়, যার আমরা কেবলমাত্র দৈর্ঘ্য মাপতে পারি, ইট ইজ দ্য একটা ডাইমেনশন মাপতে পারি, তাকে আমরা বলবো 1 ডাইমেনশনাল। ওকে, আচ্ছা, এবারে নেক্সট কোয়েশ্চেন যেটা আসে যে একটা সরল রেখা দেওয়া আছে, এই সরলরেখার কোনো একটা বিন্দুতে, এই সরলরেখার মধ্যে কোনো একটা বিন্দুতে, কোনো একটা জায়গাতে আমাদের মঙ্গল বসে আছে। মঙ্গলের মুঙ্গলি, আমাদের মুঙ্গলি বসে আছে, না আছে নাকি, এটা কার্টুন বেসে তো মুঙ্গলি থাকে। যাই হোক, তো কোনো একটা সরলরেখার কোনো একটা বিন্দুতে মুঙ্গলি বসে আছে, ধরো এটা হচ্ছে পয়েন্ট পি পয়েন্টে মুঙ্গলি বসে আছে। এইবারে যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় যে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করো, এই বিন্দুটা কোন জায়গায় আছে, তুমি কিভাবে প্রকাশ করতে পারবে, ম্যাথামেটিক্যালি কিভাবে প্রকাশ করতে পারবে, তার প্রসেসটা হয় এরকম যে একটা রেফারেন্স পয়েন্ট ধরতে হয়, এবং এইখান থেকে এই ডিস্টেন্সটা মাপতে হয়। ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে x। এই যে রেফারেন্স পয়েন্ট
রেফারেন্স পয়েন্ট মানে কি, যে যার সাপেক্ষে, যে বিন্দু সাপেক্ষে আমরা এই বিন্দুটার অবস্থানটা নির্ণয় করবো, মানে যে বিন্দু থেকে এই অবধি দূরত্বটা মাপবো, এই রেফারেন্স পয়েন্ট। এটাকে বেসিক্যালি আমরা ও দ্বারা রিপ্রেজেন্ট করি, আর এটাকে আমরা অনেক সময় বলে থাকি কি, মূল বিন্দু বা অরিজিন বলে থাকি। অরিজিন, যে যেখান থেকে যাত্রাটা শুরু হয়, মনে রাখবে অরিজিন মানে যেখান থেকে যাত্রাটা শুরু হয়, যেখান থেকে বাইকটা চলতে শুরু করে, যেখান থেকে ফিতে মাপাটা শুরু হচ্ছে, মানে এখান থেকে তুমি ফিতে মাপা স্টার্ট করছো, আস্তে আস্তে ফিতে ফেলে 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 গেলে দিয়ে ফিতেটা দেখলে যে এইখান থেকে অবধি হয়েছে, তাহলে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ওকে, অরিজিন অর স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। যে তাহলে এই বিন্দুটার অবস্থানটা বোঝানোর জন্য আমরা কি করি, যে একটা বিন্দু সাহায্য নিতে হয়, নাহলে দ্যাট ইজ ভেরি সিম্পল। বিন্দুটা যদি এখানে হয় ডিস্টেন্স আলাদা হবে, বিন্দুটা যদি অন্য জায়গায় হয় আলাদা হবে, তাহলে এটা কিন্তু ডিপেন্ড করে নিজের উপরে। বললাম না, রেফারেন্স ফ্রেম নিজের অনুযায়ী চয়েস করেছে, কোনো প্রবলেম নেই। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, হয় তোমাকে বলে দেওয়া থাকবে বা তোমাকে ধরে নিতে হবে। ওকে, এই অরিজিনটা কিন্তু তোমাকে নিজেদেরকে সেট আপ করতে হবে, হয়েছে? মানে একটা নির্দিষ্ট অরিজিন সেট আপ করলাম, তার থেকে আমরা দূরত্বটা বের করলাম, হয়েছে? এবারে আমরা জানি স্ট্রেট লাইনের বাম দিকটা কী হয়, ডান দিকটা কি হয়, প্লাস হয়, বাম দিকটা মাইনাস। আরে শূন্য রেখা, সংখ্যা রেখা, 0 থেকে 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -3 -6, অলরাইট? দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার। তাহলে আমরা কি করবো, একটা নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট ধরবো, তার থেকে আমরা এর অবস্থানটা নির্ণয় করবো। বোঝা গেল? দিস ইজ ভেরি এক্স। আচ্ছা, তো আমরা কীভাবে প্রকাশ করব? খালি এক্স দ্বারা, মানে পি পয়েন্টার স্থানাঙ্ক আমরা কি করব, শুধুমাত্র এক্স দ্বারা প্রকাশ করব। ওকে, এটা আমরা প্রকাশ করব। ভেরি গুড, তাহলে একমাত্রিক জিনিসটা কমপ্লিট। এরপর কি আসছি, এরপর আসছি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক, সেটা 2D, বা এখন লিখো 2D, 2 ডাইমেনশনাল, লিখো 2 ডাইমেনশনাল, DIMENSIONAL, 2 ডাইমেনশনাল। লেট মি স্টার্ট দিস। তোমাকে একটা দেওয়া আছে, দিস ইজ এ, দিস ইজ বি। বলো, যদি এ নট ইকুয়ালস টু বি হয় আয়তক্ষেত্র, এ ইকুয়ালস টু বি হয় কি, বর্গক্ষেত্র, রাইট? আচ্ছা, তো এই রিলেটেড, ভালো করে শুনুন, যে এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র রিলেটেড যে কোনো জিনিস বের করতে হলে কী কী জিনিস হতে পারে, ধর এটা হচ্ছে এক্স। একটা আয়তক্ষেত্রে যখন ছোটোবেলায় করেছিলে, যে আয়তক্ষেত্রে তোমাকে কী কী বের করতে দিত, দিত এরিয়া, দিত পরিসীমা, পেরিমিটার, এরিয়া, পেরিমিটার, PERIMETER, পেরিমিটার, দিত ডায়াগোনাল, DIAGONAL, ডায়াগোনাল, কর্ণ, এটা হচ্ছে এরিয়া, হচ্ছে ক্ষেত্রফল, পেরিমিটার হচ্ছে নট প্যারামিটার, দিস পেরিমিটার, PERIMETER, পেরিমিটার, অ্যান্ড দিস পেরিমিটার, পরিসীমা। ওকে, তাহলে আমরা যদি একটু রিকল করি, এরিয়ার ফর্মুলা কী ছিল, AB, পেরিমিটারের ফর্মুলা কী ছিল, 2 × A + B, ডায়াগোনালের ফর্মুলা কী ছিল, √A² + B²। তাহলে এই রকম যদি ফিগার থাকে, তার যে কোনো জিনিস ক্যালকুলেটের জন্য আমাদের দুটো জিনিস মেজার করতে হয়, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। তাহলে কটা প্যারামিটার মেজারমেন্ট করতে হচ্ছে, পেরিমিটার, ওটা হচ্ছে প্যারামিটার, যেটা আমি বলছি, এই যে AB, দৈর্ঘ্য প্রস্থ, এগুলোকে আমরা বলছি প্যারা, PARAMETER, আর দিস ইজ PERI। তাহলে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই রিলেটেড যে কোনো জিনিসকে যদি তোমরা মেজারমেন্ট করতে চাও, ক্যালকুলেট করতে চাও, তাহলে তোমাদের মিনিমাম কটা প্যারামিটার ক্যালকুলেট করতে হবে, দুটো, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। তাহলে এটা কি হলে দুটো ডাইমেনশান। ওকে, এক দৈর্ঘ্য একটা ডাইমেনশান, প্রস্থ একটা ডাইমেনশান, ওই জন্য এই টাইপের জিনিসকে আমরা বলে থাকি 2 ডাইমেনশান। আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার। তাহলে ওকে, দুটো দৈর্ঘ্য, কী কী হচ্ছে, দৈর্ঘ্য ও প্রস্থ। আই থিঙ্ক দিস ইজ সামহাউ ক্লিয়ার। নেক্সট যেটা কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে এরকম, যে ধরো এটা একটা মাঠ দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ, দিস ইজ সাম 2 ডাইমেনশনাল ফিগার, একটা 2 ডাইমেনশনাল তোমাকে দেওয়া আছে, এইটা একটা পি বিন্দু। তোমাকে কি করতে হবে, যে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। তো তোমরা ক্লাস 9-এ পড়েছো যে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা একটা এরকম জিনিস সেট আপ করি, এক্স বার
ওয়াই ওয়াই বার এবং একটা অরিজিন আমরা নিয়ে নিই, অরিজিনের মূলবিন্দু স্থানাঙ্ক কত 0,0, রাইট। এটা আমরা করে থাকি, দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল প্রসিডিওর করে থাকি। এরপর কি করি আমরা, এরপর আস্তে 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 এক্স অক্ষ বরাবর হাঁটি, তারপর ওয়াই অক্ষের সমান্তরালে হাঁটি, এবং এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় এখানে কমা দিয়ে লিখি এক্স কমা ওয়াই, ওকে। অ্যান্ড এটা যদি তুমি ডাইরেক্ট মাপতে পারো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে √(x² + y²). আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে প্রসিডিওর, যে একটা টু ডাইমেনশনাল স্পেসে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা একটা এক্স আর ওয়াই, এটা দিস ইজ দ্য অর্থোগোনাল অ্যাক্সিস বলে, এটাকে অর্থোগোনাল বলা হয়। এই যে একে অপরের সঙ্গে যে 90 ডিগ্রি, এটাকে ইংলিশের টার্ম হচ্ছে অর্থোগোনাল বলা হয়, একে অপরের সঙ্গে সার্চ করতে থাকো 90 ডিগ্রি 936 ডিগ্রি 360 ডিগ্রি, ওকে। তো ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে আমরা এই বরাবর যাই, হয়েছে, এই বরাবর গেলাম, দিয়ে আমরা মাপলাম যে এক্স কমা হিসেবে প্রকাশ করলাম, হয়েছে। তাহলে একটা টু ডাইমেনশনাল স্পেসে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা কি করতে হয়, যে একটা এক্সি সেট আপ করতে, একটা মূল বিন্দু ধরতে হয়, তাকান থেকে তারপরে এক্স হয়। এবার ডিপেন্ড করে এটা কি হয়, এটা প্লাস, এটা কি হয়, এটা হচ্ছে মাইনাস, এটা কি, এটা হচ্ছে মাইনাস, এটা কি, এটা হচ্ছে প্লাস মাইনাস, দ্যাট ডিপেন্ডস কোন অক্ষর থাকবে, কোনভাবে থাকবে, হয়েছে। এটা গেল তাহলে টু ডাইমেনশনাল ফিগারে তোমাদের টু ডাইমেনশনাল ফিগার। আচ্ছা, এরপর আসছি আমাদের থ্রি ডাইমেনশনাল ফিগার। ধরো এটা এ, এটা বি, এটা সি, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি। যদি এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি হয়, এটাকে আমরা কি বলে থাকি, আয়তঘনক, রাইট। যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়, এটাকে কি বলে থাকি, ঘনক। তাহলে এই যে এর তিনটে প্যারামিটার, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, তাহলে এই তিনটে প্যারামিটার, এই জন্য এই তিনটে প্যারামিটারকে বলি আমরা থ্রি ডাইমেনশনাল। কারণ আমরা জানি এর ভলিউম, এই ভিটাকে আমরা বলবো ভলিউম, VOLUME, ভলিউম, আয়তন, ভি হচ্ছে কাট, কারণ এই ভিটা ভেলোসিটি, এই ভিটা হচ্ছে ভলিউম। তো এই ভলিউমের ফর্মুলা কি বাবা, ভলিউমের ফর্মুলা হচ্ছে ABC। এরিয়ার ফর্মুলা কি 2 × AB + BC + CA। যদি একটা ডায়াগোনাল হয়, এরকম ডায়াগোনাল যদি একটা কর্ণ আর ফর্মুলা কি বাবা, √(a² + b² + c²। ম্যাথে কিন্তু খুব স্ট্রং হতে হবে, মাস্ট বি স্ট্রং ইন ম্যাথামেটিক্স। ম্যাথে কিন্তু স্ট্রং না হলে কিন্তু ফিজিক্সের 80% প্রশ্ন কিন্তু সলভ করতে পারবে না। ম্যাথে ইউ শুড বি ভেরি 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 স্ট্রং। তো r = √(a² + b² + c²। ওকে, তাহলে আমরা দেখলাম যে থ্রি ডাইমেনশনাল স্পেসে আমরা তিনটে ডাইমেনশনকে আমাদের মাপতে হবে। নেক্সট কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, তাহলে থ্রি ডাইমেনশনাল স্পেসে আমরা কীভাবে জিনিসটাকে সেট আপ করতে পারি। লেট মি গিভ ইউ ডেমনস্ট্রেশন। আচ্ছা ধরো এটা একটা ঘর, মোটামুটি বোঝা যাচ্ছে, দিস ইজ সাম সর্টস অফ হাউস আই এম লিভিং ইন রাইট নাও। ধরো এই একটা কোনো একটা অবজেক্ট আছে, কোনো একটা অবজেক্ট এই ঘরের কোনো একটা জায়গাতে ভেসে এরকম জায়গাতে আছে, ওকে। তাহলে ঘরটা জানি আমরা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। তাহলে এই জায়গাটাতে ভালো করে দেখো, এই কোনো একটা জায়গাতে ভেসে আছে এরকম। তাহলে এর অবস্থান নির্ণয় আমরা কীভাবে করি, দেখো এই যে লুক এট দ্য কর্নার, আমরা কি করি, প্রথমে তিনটা অক্ষ সেট আপ করি। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ইউ ক্যান সি দিস ভেরি ক্লিয়ারলি। এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই যে কোনটা, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ওকে, তিনটে আমরা অ্যাক্সিস প্রথমে সেট আপ করি। আবার বলেছি প্রথম কাজ হচ্ছে অ্যাক্সিসটা সেট আপ করা। তাহলে একটা এক্স, তিনটে, যে কোনো ঘরের একটা কর্নার দেখবে, যে কোনো একটা ঘরের কর্নার আমরা কি দেখতে পাবো, তিনটে লাইন গেছে, একটা এক্স লাইন, একটা ওয়াই লাইন, আর ওপর লাইনটাকে আমরা নর্মালি ধরি জেড। তোমরা অল্টারনেট করতে পারো, তোমরা এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরতে পারো, কোনো প্রবলেম নেই। দিয়ে তারপর কাজ কি, প্রথমে আমরা যেরকম 2Dতে করেছিলাম, প্রথমে ধরো এটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই অবধি এসছি, এক্স অক্ষ এই বরাবর এলাম। তারপর কি হচ্ছে, ওয়াই অক্ষের সমান্তরালে এই অবধি এসছি, আসা হয়েছে, এই অবধি চলে এসেছি, ওয়াই অক্ষের সমান্তরালে গ্রাউন্ডের এখানে চলে এসছে। তারপর কি হবে, জেড অক্ষ বরাবর উপরে আবার উঠবো, বোঝা গেছে, এই হচ্ছে কথা। তাহলে প্রথমে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আসা হলো, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর আসা হলো, তারপর আবার কি হলো, জেড অক্ষের সমান্তরালে আসা হলো। তো এই যে জিনিসটা,
এই জিনিসটাকে আমরা ম্যাথামেটিক্যালি জাস্ট একটা গ্রাফ দেখি না কি করি, দেখেন দেখিয়ে দেবো। রেকর্ডিং কোয়ালিটি ইজ ভেরি ব্যাড, নো দিস। কী করি আমরা, একটা যে কোনো একটা ঘরের কর্নার এরকম একটা, দেখো এটা এক্স, একটা ঘরের কর্নার দেবে এরকম দেখতে, ধরো সরি দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ জেড। তো ধরো এরকম এরকম স্পেসে, জাস্ট স্পেস তো দেখানো সম্ভব নেই, ধরো এই জাস্ট এই জায়গাতে আছে দিস ওয়ান, ধরো এরকম একটা জায়গাতে। তাহলে প্রথমে কী করবে, এক্স অক্ষ বরাবর গেলে, তারপর কী করবে ওয়াই অক্ষর সমান্তরাল এলে, তারপর কী করবে জেড অক্ষর বরাবর উপরে যাবে। তাহলে এটা বিন্দুটা আলটিমেটলি পেয়ে গেল। ওকে, কোনো প্রবলেম নেই, হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কি করে থাকি, ধরো ওয়াই অক্ষ বরাবর গেল, তারপর জেড অক্ষ বরাবর গিয়ে কোনো একটা জাস্ট দিস এইরকম একটা এইরকম আসবে, জেড অক্ষ বরাবর এক্স ওয়াই আর জেড, হয়েছে। তাহলে এইভাবে আমরা কি করে থাকি, এই যে তিনটে সিস্টেম দেখলাম। আচ্ছা, তো ফর্মুলা কি, ফর্মুলা তাহলে পজিশন কী হবে এখান থেকে, তাহলে এখানে যদি পি পয়েন্ট হয়, পি কমা লিখব কি এক্স কমা ওয়াই কমা জেড, আর আর এর মান কী হবে আমরা জানি, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর কিছু না, ডায়াগোনাল দিস অল ইজ সাম ডায়াগোনাল। ওকে, তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম, একটা হচ্ছে 1D, একটা হচ্ছে 2D, আরেকটা হচ্ছে 3D। বোঝা গেছে, এই তিনটে ডি, 1D 2D আর 3D। একটা দৈর্ঘ্য থাকলে 1D, দৈর্ঘ্য বস্তু থাকলে 2D, দৈর্ঘ্য বস্তু উচ্চ থাকলে 3D। হয়েছে। আরেকটা সিস্টেম হয়, আরেকটা সিস্টেমকে আমরা বলে থাকি কি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার, দ্যাট ইজ দ্য পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার দ্য POLAR, যেমন কার্তেশিয়ান হলো, এটা হচ্ছে পোলার। আপাতত পোলারটা আমরা 2D জন্য শিখব। ধরো যেটা বলেছিলাম সেম কোয়েশ্চেনটা, যে একটা যদি টু ডাইমেনশনাল স্পেসে যদি কোনো একটা বিন্দু থাকে, তাহলে বিন্দুটাকে আমরা কীভাবে প্রকাশ করি, আমরা জানি নর্মালি এভাবে আমরা প্রকাশ করে থাকি, যে পি বিন্দুটা এখান থেকে এটুকু হয় এক্স, এখান থেকে এটুকু হয় ওয়াই, আর এর কমা দিয়ে আমরা লিখি এক্স কমা ওয়াই। এটা একটা দিস ইজ আ প্রসেস। আচ্ছা, এবারে যেটা বলছি ভালো করে খেয়াল করো, যে আমরা আরেকটা প্রসেস করতে পারি। কীরকম, ধরো এটা হচ্ছে আর, এই এটা আর, এবং এটাকে যদি আমরা থিটা ধরি, যাক তোমরা যেহেতু এলিমেন্টারি লেভেলে একটা জিনিস দেখে নাও, যে কোনো সমবাহু ত্রিভুজের, সমবাহু নয়, যে কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ 90। ওকে, যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোণটাকে থিটা ধরো, ত্রিগোনোমেট্রি পড়া হচ্ছে বাবা, ক্লাস 10-এর ত্রিগোনোমেট্রি, যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোণটাকে থিটা ধরবে তার বিপরীতটা হবে লম্ব, লম্বটা যার উপর লম্ব সেটা হবে ভূমি। আচ্ছা, সেম ফিগারে স্যার আমি, তোমার ইচ্ছা হলো যে এটাকে থিটা ধরবে, ভেরি গুড, কোনো প্রবলেম নেই, এর বিপরীতটা লম্ব, লম্বটা যার উপর লম্ব সেটা ভূমি। তাহলে থিটার উপর ডিপেন্ড করে, বাকিটা অতিভুজ, এটা অতিভুজ হাইপোটেনিয়াস। ওকে, তাহলে এটা ডিপেন্ড করে যে কোনটাকে তুমি থিটা ধরবে তার উপর ডিপেন্ড করবে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে। আচ্ছা, তো দেখো এবার দেখো ব্যাক করে এসো জিনিসটাতে। তো এটাতে আমরা ধরছি কি, এই সিস্টেমটাতে আমরা ধরছি কি, এই সিস্টেমটাতে যে এটা যদি আমরা থিটা ধরি, তাহলে লম্ব কোনটা ওয়াই, ভূমি কোনটা এক্স, আর অতিভুজ কোনটা আর, রাইট। এবার তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে একটু ভালো করে লেখো, আমি এক সমান লিখতে পারি এখান থেকে গুণ করে কোনাকুনি বজ্রগুণন ক্রস মাল্টিপ্লিকেশন আর কস থিটা, ওয়াই মানে লিখতে পারি আর সাইন থিটা লিখতে পারি। এবারে যেটা বলছি ভালো করে শুনবে, যে পি বিন্দুর অবস্থা নির্ণয় করার জন্য আমাদের দুটো জিনিস জানতে হয়, এক্স আর ওয়াই। ওকে, আচ্ছা, এরকমও তো সম্ভব, যদি আমরা এই আর এর মানটা আর এই থিটার মানটা যদি কোনোভাবে জেনে যাই, তাহলে ফর্মুলায় ফেলে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা ক্যালকুলেট করতে পারবো। কারণ আর এর মান বসালে আর এর মানটা বসিয়ে দিলাম, আর থিটার মান বসালে কস থিটা বা সাইন থিটার মানটা অটোমেটিক্যালি ক্যালকুলেটরে ফেলে চলে আসবে। হয়েছে। তাহলে যেটা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু পি আর কমা থিটা। তার মানে
যেরকম আমরা এক্স ওয়াই দ্বারাও প্রকাশ করতে পারি, সেরকম আমরা পিটাকে আর থিটা দ্বারাও প্রকাশ করতে পারি। মানে আর থিটা দ্বারা প্রকাশ করার মানেটা কি? আর থিটা দ্বারা প্রকাশ করার মানেটা হচ্ছে এরকম যে এই দুটো জিনিস জানলেই এর অবস্থানটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো, ঠিক আছে, বাই ইউজিং সাম ফর্মুলা। অলরাইট, তাহলে এইটা ছিল তোমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আমরা আর থিটা ইউজ করি। এরপরে যেটা লাস্ট একটা জিনিস, সেটা কিন্তু তোমরা এখন এই মুহূর্তে করাবো না, তোমাদের জেনে রাখো খালি যে গোলীয় নির্দেশতন্ত্র। গোলীয় এরপরেটা আছে গোলীয় নির্দেশতন্ত্র, যেটা কিনা একটু ডিফিকাল্ট। গোলীয়টা অন্য একটা টাইমে করাবো। গোলীয় নির্দেশতন্ত্র, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, SPHERICL, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। এটা এটা 3Dতে, এটা 3Dতে দেখাবো। এটা অ্যাকচুয়ালি 3Dর জন্য ভ্যালিড করে, এটা আমরা তোমাদের পরে দেখাবো। অলরাইট, তো আই থিঙ্ক this is enough for today. There is no problem. যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবি, ওকে।